রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা ৪০। রাউজান উপজেলায় চুয়েট সংলগ্ন কনডার্ট যারা অ্যাপার্টমেন্টের দ্বিতীয় ভবন করা হয়েছে নির্ধারিত শেহরিন সান্নিধ্যে নতুন সংসারের যাত্রা মূলত এখান থেকেই শুরু। মোট ৬ তলা ভবন, নিরিবিলি একটি একাধিক সিকিউরিটি সিস্টেম থাকায় সারফাস এই ভবনটাকে সিলেক্ট করেছে। এখানেতে চুয়েট গেট সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায়, বিশেষ করে শেহরিনের জন্য এদিকটায় আসা, নয়তো নাসিরাবাদ কিংবা জিআইসি মোড়ে যে কোনো একটি অ্যাপার্টমেন্ট ঠিক করা হতো। সুখনিবাস হতে আসা সমস্ত প্রয়োজনীয় জিনিসাদি গোছানো প্রায় শেষ, সেই সাথে আনা হয়েছে নতুন বেশ কিছু ফার্নিচার। চোখের সামনে সবকিছু নতুনত্বে মোড়ানো, নতুন সংসার, নতুন স্থান, নতুন পরিবেশ। শেহরিনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া বয়ে চলেছে। কেন জানি স্বাভাবিক হলেও সে স্বতঃস্ফূর্ত হতে পারে না। বিয়ের পর স্বামীর আশ্রয়স্থল হিসেবে সুখনিবাসটাই ৫.৫ মাসের যাত্রা বেশ আপন হয়ে উঠেছিল তার। অদ্ভুত এক মায়ে আবিষ্ট হয়ে পড়েছিল সেখানে, বিশেষ করে তাসিন সানজিয়াপুর সাথে এতটা দূরত্ব কেন জানি মন থেকে মানতে পারছে না সে। একাকিত্ব পরিবেশ থেকে শেহরিন এসে একাকিত্বের জীবন হতে জয়েন্ট ফ্যামিলিতে অ্যাটাচড হয়ে যাওয়ার পর নিজেকে মানিয়ে নেওয়ার জন্য হাজার চেষ্টাও আজ সে ব্যর্থ। সেই আপাতত ফার্নিচারগুলো সেট আপ করা হয়েছে। তোমার যদি পরিবর্তন করতে ইচ্ছে হয় বা নিজের মতো করে সেট আপ করতে চাও তাহলে করতে পারো। সারফাসের কণ্ঠে শেহরিনের উৎকণ্ঠা ভাব দূর হয়। ভাবনার জগৎ হতে বেরিয়ে এসে চারপাশে চোখ বুলিয়ে নেয়। সবকিছু কেমন দেখতে দেখতে সাজানো গোছানো হয়ে গেছে। গ্রে রঙের নতুন সিলেকশন সোফাটা স্থান পেয়েছে ড্রয়িং রুমের মধ্যপ্রান্তে। সামনে মার্বেল টপ কফি টেবিলে চকচকে আয়নায় ন্যায় ঝলক দিচ্ছে। টিভি ক্যাবিনেটের পাশে রয়েছে মাঝারি উচ্চতার কাচের ফুলদানি, সাদা মেজেন্টা রঙের মিশানো ডবল। টিভি ক্যাবিনেটটাও খুব ভালোই মানিয়েছে। নরম বাতাসে মৃদু ছন্দে দুলে চলছে সব মিলিয়ে স্নিগ্ধতায় ভরপুর। সব ঠিক আছে ভাইয়া, মন খারাপ হচ্ছে? সে নির্জীব চোখে তাকায় সারফাসের দিকে। ভেজা কণ্ঠ উন্মুক্ত করে, ভাইয়ার একটা আবদার করি। আবদার? সিরিয়াসলি? শেহরিন আবদার করবে আমার কাছে? সারফাস বিষময় কণ্ঠে স্বতঃস্ফূর্ত ভাব দেখে নরম হাসে শেহরিন। এই মানুষটার সাক্ষাৎ দেবদূত। বড় ভাই কিংবা বড় বোনের আদর স্নেহ ২২-২৩ বছর জীবনে কখনো অনুধাবন করতে না পারলেও এখন এসে সেটা নির্দ্বিধায় পেয়ে যাচ্ছে সে, এবং প্রতি মুহূর্তে অবাক হয়ে চলেছে। তাসিনকে সপ্তাহে অন্তত একবার কিছু সময়ের জন্য হলেও আমার কাছে রাখতে চাই, এটা আবদার হলো? সময়টা বিবেচনা করলে অনেক বড় আবদার ভাইয়া। ওকে একটুও না দেখলে আমার ভাল লাগে না। সারফাস মৃদু হাসে, আশ্বস্ত চাহনিতে তাকিয়ে ভারী গলায় বলে, সানজিকে শুধু আসতে দাও বাসায়। তাসিনের শক্তি হচ্ছে সানজি, ওরা দুজন এক হলে সব অঘটন ঘটে যায়। সপ্তাহ কেন, প্রতিদিনই সে হাজিরা দিতে পারে। সানজিয়াপুর আসতে কি দেরি হবে? ২-১ দিনের মধ্যেই হয়তো এসে যাবে। ভার্সিটি মিস যাচ্ছে যে তার। সানজি আপুর আগমন বার্তা শুনে মনে মনে খুশি হলো শেহরিন। এতদিনের দূরত্ব আজ অনেকটাই জমে উঠেছে ক্লান্তি, সেগুলোকে না উগরলে যেন হচ্ছিলই না। সানজি আপুর মনের অবস্থা আল্লাহ কি আছে তাই ভালো জানে। কতটা প্রফুল্ল থাকতো নিজেকে, অথচ কি থেকে কি হয়ে গেল। পুরোপুরি তো কখনোই সম্ভব না, কেননা তার অন্তরে বিশ্বাসঘাতকের আঁচড় লেগে গেছে। তার জন্য দুনিয়া বিষাক্ত হয়ে উঠেছে। ক্ষতস্থান হতে ঝরে পড়া এক ফোঁটা রক্ত উত্থাল সমুদ্রের জলরাশি সমান ভালোবাসাকেও ম্লান করে দিতে সক্ষম। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনে পা রাখার সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, একটা আবদার আছে তোমার কাছে শেহরিন। শেহরিন প্রশ্নোক্ত মনোভাব নিয়ে সারফাসের দিকে তাকায়। নিস্তেজ গলা ভেদ করে বলে, জি বলুন। তোমাকে কিছু দায়িত্ব দিতে হবে। নিতে হবে? দায়িত্ব? হ্যাঁ। কি দায়িত্ব ভাইয়া? সান্নিধ্যকে সামলাতে হবে। এত কিছু কাছে থেকে আমি ওকে সামলিয়ে এসেছি, এখন যেহেতু দূরে বা আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে, আমার এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কিছু বুঝতে পারছি না আসলে ওনার দায়িত্ব মানে। সারফাস
স্নেহতুর দৃষ্টিতে শেরিনের জড়তাগ্রস্ত মুখে অবলোকন করে। ঠান্ডা কণ্ঠস্বরে স্পষ্ট গলায় বলে, রাজনীতি কঠিন একটি জিনিস। যারা রাজনীতি করে তাদের জীবনটা আরো কঠিন। স্বাভাবিক চোখে হয়তো রাজনীতি বেসিক বিষয়গুলো নজরে পড়ে, কিন্তু এর গভীরে অনেক কিছু থাকে। তুমি যেটা কল্পনায় কখনো করতে পারবে না, সেটাকেই রাজনীতি বলা হয়। এতদিনে হয়তো বুঝতে পেরেছো শানিত প্রকৃত মানুষ কেমন। সময়ের বিপরীতে চলে, কোনো বাছ বিচার করে না। ওর কাছে যেটা ঠিক মনে হয় সেটাই করবে। এতে কেউ মরলে মরুক, বাঁচলে বাঁচুক, সেটাতে তার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমি এইটুকু নিশ্চিত দিতে পারি, ও এখন অব্দি মনুষ্যত্ব বিক্রি করেনি, ভবিষ্যতে হয়তো করবে না। ওর মেন সমস্যাটা হচ্ছে অতিরিক্ত রাগ। সানিধ্য যদি কখনো রেগে তোমার সাথে খারাপ বিহেভ করে, তুমি সরাসরি আমাকে বলবে, আমি ওকে শাসন করব। তবু প্লিজ ভুল বোঝাবুঝি আনবে না নিজেদের মধ্যে। বাইরের জগৎটা ভীষণ কঠিন শিহরিন। অজস্র শত্রু সঙ্গে লড়াই করে এসে ঘরে তিথু হওয়া, মন মেজাজ ভালো রাখা একজন রাজনীতিবিদের জন্য দুর্বোধ্য বিষয়। তবু আমি ভাইকে যতটুকু চিনি বা জানি, তোমার সাথে এমন বিহেভ করবে না। তোমার বিষয় ভীষণ সেন্সিটিভ সে, সেটা আমি হয়তো না বললেও তুমি বুঝতে পারো। এরপরও যদি কখনো কোনো বিষয় নিয়ে সমস্যা হয়, আপনাকে জানাবো। শেরিনের বুঝদার দৃষ্টিতে সারফাস স্বতঃস্ফূর্ত হাসে, শান্ত গলায় বলে, তোমার মধ্যে ম্যাচিউরিটি এবং ধৈর্য রয়েছে শেরিন। আমি চাইবো ওর খারাপ সময়গুলোতে তুমি ওর পাশে থাকবে, জাস্ট মেন্টাল সাপোর্টটুকু দিবে। আমি চাই না তোমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি হোক বা কোনো কিছু নিয়ে। রাজনীতিবিদদের স্ক্যাম, ফেক নিউজ, প্রোপাগান্ডা বেশি ছাড়ে। তোমার সামনে দিনের আলোর মতো কেউ ওর বিরুদ্ধে অপরাধ তুলে ধরবে, তুমি দেখবে একদম নিখুঁত সত্যি সবকিছু। কিন্তু সেই সত্যিগুলো নিখুঁত সত্যির আড়ালে অনেক খুঁত রয়েছে, যেটা সবার অজানা রয়ে যায়। তুমি জাস্ট এইটুকু যাচাই বাছাই করার জন্য সময়টুকু রাখবে। ভুল অপরাধ হবেই। রাজনীতি যারা করে তারা কেউ অ্যান্ডাস বা সৎ পার্সন নয়। সাধারণ লোকের চোখে 100%ই অসৎ, নির্ভুল, বাসাবাদ করতেই পারে। সান্নিধ্যও নয়, সে নিজেও সেটা স্বীকার করে। সংসার জীবনে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব ওনাকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার। কিন্তু ভাই, আমি নিজেও যে রাজনীতি বিষয়টা পছন্দ করি না। ওনার রাজনৈতিক জগতে আমি হস্তক্ষেপ করতে চাই না, কোনোভাবেই না। এই রাজনীতি জিনিসটা আমার জন্য ভীষণ পীড়াদায়ক। একজন নামকরা এমপির ওয়াইফের মুখ থেকে এই কথাটি শুনে বেশ অদ্ভুত লাগে, বাট ব্যাপারটা সত্যি। সারফাস হেসে ফেলে। শেরিন খানিকটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলেও সে নিরুপায়। একজন মানুষ তো মনে প্রাণে ভালোবেসে ফেললো, তার পেশাটিকে সে ভালোবাসতে পারেনি। আচ্ছা, তুমি জাস্ট ওকে একটু নিয়ন্ত্রণে রাখবে, একটু শান্ত রাখার ট্রাই করবে। নতুন জীবনে এই সুন্দর শুরুটা যেন শেষ পর্যন্ত একই থাকে, এই মূলটা আমার আবদার। শেরিন মৃদু হাসে, মাথা নাড়িয়ে সায় জানায়। ধীর কণ্ঠে বলে, ইনশাল্লাহ ভাইয়া, আল্লাহ যেন আমাকে সেই সক্ষমতাটুকু দান করে। ধন্যবাদ আপু, ভালো থেকো তোমরা। ভাইয়া, আর একটা অনুরোধ, বলে ফেলো, আজকে আমাদের সাথে ডিনার করবেন প্লিজ। সারফাজ হাতের ঘড়িতে সময় দেখে নেয়। বিকাল 5টা পার হয়েছে। আজকে নিজস্ব কাজ ফেলে পুরো দিন ব্যয় করেছে ছোট ভাইয়ের সংসার গুছিয়ে দিতে। ফোনটা পর্যন্ত বন্ধ রেখেছে, জানে ফোন খুলে অজস্র বিজনেস কল এসে তাকে ব্যস্ত করে তুলবে। বিকেলে মিটিং বাতিল করে সন্ধ্যা হয়েছে সময়। লম্বা সময় পরও প্রথম কাজে এত বড় গ্যাপ, এই ম্যানেজ করতে আবার বেশ চাপের সম্মুখীন হতে হবে তাকে। আজকে একটু টাফ, অন্যদিন নিশ্চয়ই করবো আপু। তুমি ততদিনে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি পারফেক্ট হোম মেকার হয়ে ওঠো। তবে প্রেশার নিবা না, আস্তে আস্তে নিজেকে নিজেই শিখবে। এরপরেও যদি দেখছো হচ্ছে না, সমস্যা নেই, দরকার হলে সান্নিধ্য রান্না করে খাওয়াবে তোমাকে। গ্রাউন্ড ফ্লোরের দুজন সিকিউরিটি তত্ত্বাবধায়ক সান্নিধ্য শরাফত সবকিছু বুঝিয়ে দিতে হবে সুনির্দিষ্ট নিয়মধারা মেনে। বিশেষ করে আরও একজন সিকিউরিটিকে এক্সট্রাভাবে রাখা হয় শুধুমাত্র দোতলার জন্য। মূলত সে সান্নিধ্যরই লোক, কিন্তু জনসম্মুখে সেটা গোপন রেখে সাধারণভাবে পরিচয় করে দেওয়া হয়। সান্নিধ্যের উপস্থিতি পুরুষ মানুষ হিসেবে শুধুমাত্র শরফাজ এবং শাহজাহান সাহেব প্রকাশ করা অনুমতি পায়। অনুপস্থিতিতে রেজওয়ান সাহেব, সানজি এবং তাসিন, এর ব্যতীত যে কোনো আত্মীয় স্বজন হলেও অ্যালাউ করা হবে না।
এমনকি সান্নিধ্যের অনুপস্থিতিতে সারফাজ কিংবা শাহজাহান সাহেবও পারমিশন পাবে না। একান্ত প্রয়োজনে গ্রাউন্ড ফ্লোরে এসে সাক্ষাৎ করতে পারে। অলোকে ওকে, আজাদকে নিয়ে ভরসা আছে তোর? আছে, তাহলে সমস্যা নেই। এরপরেও বাইরের দিকে সিসি ক্যামেরাগুলো খেয়াল রাখবি। সান্নিধ্য রেজিস্টার খাতা সাইন করা শেষে আশেপাশে ক্ষীণ দৃষ্টি বুলিয়ে নিল। অতঃপর দু পকেটে হাত ঢুকিয়ে শারাফতের সঙ্গে তাল মিলিয়ে মূল ফটকের সামনে এসে দাঁড়ায়। শান্ত স্থির কণ্ঠ উন্মোচন করে বলে, সিসি ক্যামেরাগুলো কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে শেহরিনকে সাহসী করে তোলা। ওর যদি সঞ্জির সমান সাহস হয়, এইটুকুই এনাফ আমার জন্য। বাকিটুকু আমি নিজে সামলে নিতে পারবো। আইনি দিকটা শুধু তুই দেখবি। শারফাজ কপালে ভাঁজ কুচকে বলে, শান্ত চাহনি নিক্ষেপ করে। আইনি? আইনি কি শাহজাহান সাহেব? তুই মানুষ মারবি আর আমি বাপের সম্পত্তি ভেবে নিষ্পাপ করব নাকি? আইন যদি শাহজাহান সাহেবের মতো বিশ্বাস কর ভাবিকে আমি সর্বপ্রথম পুলিশ কাস্টাডিতে পাঠাতাম। অম্বেশাকে করতাম ডিরেক্ট খুন। রাদিন শরীর বাচ্চাকে গলা কাটতাম। তিথির জন্য আমি যথেষ্ট। বুঝা ভাবিকে, সে তার বাবার জোর দেখিয়ে সব করার সাহস পাচ্ছে। তাসিনের কথা তোর কথা ভাবছে না কেন? সে যদি আমার পেছনে লাগে আমি কিন্তু তাকে ছাড়বো না। দেখবও না সে আমার কি হয়। আমি এখন ছাড় দিয়ে চলবো ঠিকই, কিন্তু হঠাৎ করে এভাবে ধরবো, পালানোর পথ পাবে না। আমার শ্বশুর সাহেব হয়তো পিছন থেকে খেলছে। রাজ্জাক সাহেবের ব্যবসা ধস নামিয়ে দিয়েছে, এতেও তো তার ক্ষতি হয়েছে। বিজনেস পার্টনার বলে কথা। তিথি সে নিয়ন্ত্রণ করছে, যার জন্য এতটা ডেসপায়ার হয়ে উঠেছে। সাথে আমার দিচ্ছে সঙ্গ। সব মিলিয়ে বউ আমার নিজের পাওয়ারফুল ভাবতে শুরু করেছে নিজেকে। আমি ভাবছি শুধু তাহসিনকে নিয়ে, আমাকে নিয়েও ভাবা উচিত। আমারও আরও 3টে বিয়ে করতে পারবি, রিল্যাক্স থাক। আর যত সম্ভব মনে হচ্ছে তোর বিয়ের সময় হয়ে আসছে সামনে। সারফাজ দীর্ঘ শ্বাস ফেলে হাসে, ঠোঁটে ঠোঁট চেপে বলে, ভাই গুন্ডা মাস্তান, বউ ধীরে ধীরে মাফিয়া মাস্তানে পরিণত হচ্ছে। আমি বাদ থেকে কি করব? আমারও ট্রেনিং নেওয়া উচিত মনে হচ্ছে। তোর চেয়ে শান্তি সাহসী আছে বেশি, এটা কি মানিস? অপমান করছিস? অপমান না, সত্যি। সানজিকে দেখলেই মনে হয় এটা সান্নিধ্যর বোন। তোকে দেখলে কি সেরকম লাগে? তোকে দেখে মনে হয় স্টেপ। সারফাজ ধারালো চোখে তাকাতে সান্নিধ্য অল্প বিস্তার ঠোঁট প্রসারিত করে এখানে থেমে যায়। ঠোঁটের কোণে যত সামান্য হাসি লুকিয়ে বলে, জীবনে তোরে রাখতে দেখি নাই, এই আর কি। শুক্রিয়া কর বেটা, আমার জন্য এই বাসার নাম হয়েছে সুখ নিবাস, নয়তো তোর কারণে বাসার নাম হতো জ্বালাপোড়া নিবাস। এটা অবশ্য ঠিকই কথা। যাই হোক, সানজিকে নিয়ে অম্বেশাকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। সুখনিবাসে যাওয়ার পরটা বন্ধ করতে হবে। আমাকে তো একদম ব্রেন ওয়াশ করিয়ে ফেলছে। এটা বাড়তে থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। দেখা যাক কত দূর হয়। তোর সামনে অনেক বড় চ্যালেঞ্জ সানিদো, এটার দিকে ফোকাস কর। যাই হোক, এখন আসি, মিটিং আছে। সানিদো পকেট হতে হাত বের করে, সারফাজের সামনে কর্ণমোদন করে, গম্ভীর মুখরেখায় স্মিত হাসি টেনে বলে, থ্যাঙ্কস সবকিছুর জন্যই। সবকিছুর জন্য থ্যাঙ্কস দিয়ে কি করবি? বড়লোক ভাইয়ের একটা টাকাও তো ব্যয় করতে দিলি না। শেহরিনের সংসার তৈরি করতে শেহরিনের হাজবেন্ডই যথেষ্ট। বাহিরাগত নট অ্যালাউ, ইউ গো। বেটা ভণ্ড এমপি। সবকিছু গুছিয়ে উঠতে উঠতে বিকালের পর হয়ে সন্ধ্যা নেমে এসেছে। প্রথম প্রথম উচাটন মনে নিয়ে শেহরিনের হাতে কাজ না উঠলেও নেতা সাহেবের নতুন সংসারের প্রতি আগ্রহ দেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি। যদি কষ্টটা কিছুটা থাকলেও সেটা তার চেয়ে উনার বেশি। মা, বাবা, ভাই, বোন, চেনা পরিচিত কক্ষ সবকিছু ছেড়ে এসেছে সে শুধুমাত্র তারই জন্য। নিজেকে খানিকটা অপরাধী লাগলেও এখন সে পুরো মধ্যম গৃহিণী হয়ে উঠেছে। নিজের হাতে বেডরুম, কিচেন, ডাইনিং গুছিয়ে নিচ্ছে, মনের মতো করে তৈজসপত্র দিয়ে সাজাচ্ছে ঠিকঠাক একদম। শুনুন। সানিধ্য ফ্রেশ হয়ে এসে সোফায় বসে ল্যাপটপ নিয়ে বসতে বসতে বলল, শুনছি, বলুন। রাতে ডিনারটা আমি তৈরি করি আজকে। কালকে থেকে তো আমার ক্লাস শুরু, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাস, প্যারা নেই তেমন। ডান হাতের তালুতে দেখো জায়গা আছে কি নতুন করে পুরানোর? সে নীল কপাল ভাঁজ করে আর গায়ের ওড়না সে কোনো রকম পেঁচিয়ে নিয়ে কর্মরত নারীদের মতো শক্তপোক্তভাবে বেঁধে নিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে তার ভেতরে গৃহিণী গৃহিণী একটা ভাব চলে এসেছে। মনে হচ্ছে সংসারের সবকিছু তার হাতে গড়া। কেমন মায়া মায়া ভাব সৃষ্টি হয়েছে। চোখ সরু করে সানিদের সামনে এসে দাঁড়ায়, থমথম গলায় বলে, শুনুন। শুনছি, বলো। আমার দিকে তাকান। তাকিয়েছি।
তাকাননি। একটু দাঁড়াও। সেই নেতা সাহেবের ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে তেড়ে ফুরে যায়। সানিদের থুতনি চেপে মুখ উঁচু করে ধরে কড়া গলায় বলে, এই সংসারের মেনকে নিঃসন্দেহে আপনি। আমি যেটা বলবো সেটা মেনে চলবে। আমি? তাহলে আজকে ডিনার আমি রেডি করব, মানে আমি করবই। আমি যা রান্না করবো আপনি সেটাই খেতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি হাত পড়ে যায় তাহলে বকা কে খাবে? সেন ভাঁজকিত কপাল সমান্তরাল করে, থুতনি চেপে রাখা হাতটি খানিকটা শীতল হতেই সান্নিধ্য এক হাতে ল্যাপটপটা সরিয়ে কোলের মাঝে নিয়ে বসায়, উত্তরের আশায় দৃষ্টি করে নাজুক কমনির দিকে তাকিয়ে। সেরিন কণ্ঠ পরিষ্কার নিয়ে বলে, হাত আর পড়বে না, পুড়লেও বা বকা দেওয়া নিষেধ, কারণ এই বাসায় কর্মী আমি একাই। অম্বেশাকে একটা চর মেরেই এতটা সাহস গেস করেছ? বাহ, ভালোই সাহস জ্ঞান করে ফেলেছেন আপনি, মনে হচ্ছে একটু সাহসী। আচ্ছা নেক্সট, ওকে সামনে পেলে আরও একটা চর মারবেন। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় সান্নিধ্যের পানে, উৎসুক কণ্ঠে বলে, আপনি সঙ্গে থাকবেন? না, ট্রায়ালের দিনে তো আমি ছিলাম, এবার স্লো মেশিনটা তুমি কমপ্লিট করবে। আল্লাহ, আপনি পাগল হয়ে গেছেন? আমার দ্বারা সোলো ট্রিপ, সোলো ট্রেনিং, সোলো মেশিন কিছুই সম্ভব না। সব কিছুর ফেক মারবো। অম্বেশার চর মারতে গিয়ে আরো দুটো চর আমি খেয়ে আসবো। আর আমার তো এত সাহস নেই। সংসার ছাড়া তো সংসারের কর্ত্রী হওয়া যায় না ম্যাডাম। শেহরিন সানিতে দুহাত নিজের কোলের মধ্যে আবদ্ধ করে রেখে পিঠ এলিয়ে দেয় সুঠাম বুকের মাঝে। মুখে মৃদু হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলে, আপনার সাথে থাকলে মনে হচ্ছে মারপিটটাও শিখে ফেলবো অতি তাড়াতাড়ি। আর সেখানে তো সাহস মাত্র একটি জিনিস। আমি জাস্ট নিজেকে দেখে অবাক হই। চট্টগ্রামে আসার আগে শেহরিন আর চট্টগ্রামে আসার পরে শেহরিনের আকাশ পাতাল পার্থক্য। আমি পুরো ভিন্ন একটা পরিবেশে বড় হয়েছি, যেখানে এসব কিছুই ছিল না। ফার্স্ট টাইম এগুলোর সাথে পরিচিত হচ্ছি আমি, নিজেকে নতুনভাবে গড়ে তুলে দিচ্ছেন আর কি। যাক, এতে তো তাও আমি একটা ভোটার বৃদ্ধি পেয়েছি। আমি তো ভোট দিবই না, তোমাকে তুলে নিয়ে গিয়ে দেওয়াবো। শেহরিন চোখ জোড়া উপর নিচ তুলে সান্নিধ্য চোখে চোখ রেখে বলে, তার মানে আপনি আমাকে ভোট দেওয়ার জন্য বিয়ে করেছেন? তোমার মনে হয় এরকমটা? মনে আছে বিয়ের আগে আপনি সেই চা স্টলের সামনে দাঁড়িয়ে আমাকে বলেছেন, তোমাকে আমি পার্লামেন্ট ভোটার করব। আমি তখন না করেছিলাম, কিন্তু আপনি মানেননি। তাহলে কি এমনটাই ভাবা যায় নাকি? ভোটের জন্য বিয়ে করলে তো যে কোনো মেয়েকে বিয়ে করতাম, তবে এটা করতাম না। 4টা বিয়ে করতাম, একটা না। তাহলে ভোটার বেশি হতো। তোমার যদি এমনটাই ভাবনাতে আসে তাহলে আরো 3টে বিয়ে করি, কি বলো? এ কথা শুনে শেহরিন ঝট করে বুকের উপর হতে মাথা তুলে বসে, সম্পূর্ণ ঘুরে দুহাতে সান্নিধ্যকে খামচে ধরে বলে রাগান্বিত স্বরে, আপনার তো সাহস কম না? আমার সামনে 3টে বিয়ের কথা বলছেন আপনি? ভয় পান না আমাকে দেখে? ভোটের কথা? চুপ। 3টে বিয়ের কথা শুনে একটানে আমার অম্বেশার কথা মনে পড়েছে। ওকে তো আমার পুত্রবধূ করতে চায়, এখনো দিদিভাবিও চায় আপনার সাথে বিয়ে হোক। আচ্ছা, ও যদি আমার সতীন টাইপের কেউ হয়, আল্লাহ, ওকে আমি মেরেই ফেলবো, খুন করে ফেলবো। ম্যাডাম ঠান্ডা হন, ঠান্ডা। বর্ডার ক্রস করে ফেলছেন আপনি। এত দূর যেতে হবে না, ফিরে আসুন। ঠান্ডা হতে পারছি না, লাগছে। ওকে দেখলেই আমি ষোলো চরটা গালে বসিয়ে দিয়ে আসবো। এবার সত্যি সত্যি। এটাতে আমার কোনো আপত্তি নেই। এটা সাকসেস হলে আপনাকে আরো গিফট দেওয়া হবে। প্রতি চর একটি করে গিফট কনফার্ম। যদি ভয় পাচ্ছি তবুও গিফটের আশাকে ডান বলে নিলাম। নবদিত এক সকাল, শান্ত স্নিগ্ধ ঘেরা মুহূর্ত। কিচেনের জানালার সামনে সুন্দর একখানা কৃষ্ণচূড়া গাছ, তার চিরল সবুজ পাতা, ডালগুলো দুলছে থেমে থেমে। দু একটা চড়ুই পাখি পাতাগুলোর মধ্যে চিরিয়ে চিরিয়ে উকি দিচ্ছে, লুকোচুরি খেলছে অপছন্দে। ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে নাস্তা তৈরি করছে শেহরিন। আজ কোনো ভয় নেই, কোনো জড়তা নেই তার মধ্যে। বিষাক্ত কথার বান হজম করতে হচ্ছে না, নিজের মতো করে সব কাজ প্রাণোচ্ছল্যভাবে করে যাচ্ছে। আচ্ছা, নিজস্ব সংসারের সুখটা কি তবে এখানেই? শেহরিন স্যান্ডউইচ মেকারে বেডগুলো সাজিয়ে দিতে দিতে ভাবে, একক সংসারের সুখ যদি যৌথভাবে পাওয়া যেত তবে না কি সুখই হতো।
কেন থাকবে না আম্মা? যদি আমাকে একটু ভালোবাসতেন, তিথিভাবে যদি একটু আমার সাথে ভালো ব্যবহার করতেন, আমাকে যদি একটু সবকিছু মানিয়ে নিতে সাহায্য করতেন, তাহলে তো আর কোনো সমস্যা হতো না। আমি ভয় পেতাম না, তাদের দেখিয়ে নিঃসংকোচে এখানকার মতো করে কাজ করতে পারতাম। একক যৌথ বলতে কিছু নেই, পরিবার সবচেয়ে ভালো হলো সুখ সর্বক্ষণে ধরে রাখতে পারে। কিন্তু আমরা মেয়েরাই মেয়েদের বড় শত্রু হয়ে যাই। অতিরিক্ত হিংসা, অহংকার, আত্মক্রমাক্ত মনোভাব আমাদের মধ্যকার সুখ কেড়ে নিয়ে যায়। একা মনে বিড়বিড় করতে করতে নাস্তার প্লেট গুছিয়ে নেয় শেহরিন। দু হাতে দুটো প্লেট নিয়ে সে ডাইনিংয়ে এসে রাখে। ঘড়িতে বেজে চলেছে 8:30। নেতা সাহেব তার কাজের উদ্দেশ্যে বের হলে তারপরে সে বের হবে ভার্সিটির উদ্দেশ্যে। শ্রীতমা ছাড়া দ্বিতীয় বর্ষে প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। জানে না কিভাবে এই মুখোশধারীদের সাথে মানিয়ে চলবে এতগুলো বছর। ফুড জুস ফ্রিজ হতে বের করতে করতে গিয়ে হুট করে হাত থামিয়ে গেল শেহরিনের। মনে হলো শ্রীতমা চলে যাওয়ার দিন গুনতে গুনতে কিছু একটা ভেবে সে স্থির হয়ে যায়। বুকের ভেতর ধরফর করে ওঠে অজানা আতঙ্কে। নিজেকে কোনো মতো স্থির করে এগিয়ে যায় বেডরুমে। কনসোল টেবিলের ওপরে রাখা ফোনটা নিয়ে কিছু একটা ঘাটে। তীব্র মনোযোগে কতক্ষণ তাকিয়ে দেখতে থাকে। চক্ষুদ্বয় আপনা আপনি বড় হয়ে যায়। কপালে রেখে বসে পড়ে বেডের ওপর। শরীরে তার ঘেমে উঠেছে কর্তনাদ। কোনো সমস্যা? সদ্য শাওয়ার দিয়ে বের হয়ে আসা নেতা সাহেবের দিকে চোখ তুলে তাকায় শেহরিন। ফোনটা তুলে হাতের মুঠোয় চেপে ধরে। উঠে দাঁড়িয়ে দেয় সে, সান্নিধ্য ঠান্ডা শীতল চাহনির দিকে তাকিয়ে। শুকিয়ে আসা ঠোঁট উগরে বলে, আমি মনে হয় কনসিভ করে ফেলেছি। সান্নিধ্য শেহরিনকে জড়িয়ে দেওয়া আসা কথায় সর্বপ্রথম স্পষ্টভাবে বুঝতে না পারলে কিঞ্চিৎ পর ঠিক অনুধাবন করতে পারে। তাওয়ালে ধারা মাথা মুছতে থাকা হাতটি সঙ্গে সঙ্গে থেমে যায়। অবিশ্বাসী কণ্ঠে বলে, কি বলছো তুমি? শেহরিন দুহাত নিজের মুখের ওপর রেখে তটস্থ চোখে তাকিয়ে, আমার পিরিয়ড মিস গিয়েছে। আজকে 1 মাস 27 দিন চলছে, মানে 2 মাসের কাছাকাছি, কিন্তু এর মধ্যে পিরিয়ড হয়নি। বলনি কেন তুমি? আমার সেই সময়টা অতিরিক্ত ডিপ্রেশনে ভুগেছিলাম, তাই সাইক্রোটিক্স মতে এরকম সাজেস্ট অ্যান্টিপিরিয়ড মেডিসিন দিতাম। এর ইনফেক্টের কারণে বছরে আমার 2-1 বার ইরেগুলার হয়েছে। লাস্ট মন্থর অতিরিক্ত প্রেশারের কারণে পুনরায় ডিপ্রেশনে কিছুটা হয়েছিল। নানান ঝামেলার মধ্যে এতগুলো দিন পার হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। মনে হচ্ছে ডোজ ভুল করে ফেলেছি, সবকিছু চাপে পড়ে। আচ্ছা, রিল্যাক্স হও। তুমি যেরকম ভাবছো সেরকম নাও হতে পারে। হয়তো ওভার থিঙ্কিং এর কারণে লং গ্যাপ গিয়েছে, তাই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আমি শিওর নেতা সাহেব, আমি শিওর। গত কদিন হলো আমার ভেতরে কেমন কেমন খারাপ লাগে। আমি ভেবেছি হয়তো পরিস্থিতির কারণে এমন হচ্ছে, যেহেতু আমার ফোবিয়া আছে। কিন্তু সানিধ্য শেহরিনের কান্না ঝরা মুখটা বুকের মাঝে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, আচ্ছা সমস্যা নেই, এটার তো সলিউশন আছে। ডাক্তারের কাছে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন ভেবে নিতে চাই না নেতা সাহেব, আমি একটু গুছিয়ে উঠতে চাই নিজেকে আগে। আমি মেয়ে হিসেবে অপদার্থ, কিন্তু মা হিসেবে অপদার্থ হতে চাই না। আমি জোর করছি না শেহরিন, আমি নিজেও এখন চাই না। তুমি তো ছোট্ট একটা মেয়ে, সংসার চিনতে শুরু করেছো মাত্র। আমার আরো একটু সময় নেই। তুমি যে সিদ্ধান্ত নিবে আমার সেখানে সম্পূর্ণ সমর্থন আছে। শেহরিন চোখ বন্ধ করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। নিস্তেজ গলায় বলে ওঠে, মা ছাড়া মেয়েদের সংসারী হয়ে উঠতে সেখানে কঠিন, সেখানে মা ছাড়া নিজে মা হয়ে ওঠাটা আরো কঠিন। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না এসবের। তারপরেও এখন সম্পূর্ণ একা। আমার ভীষণ ভয় লাগছে। সান্নিধ্য শেহরিনের ভেতরের ভয়ের কারণ বুঝতে পারে। আর যদি শুকনিবাজের সবকিছু ঠিক থাকতো তাহলে হয়তো এই ভয়টা পেত না সে। এটা সত্যি, মা ছাড়া মেয়েদের মা হয়ে ওঠা কঠিন। সেখানে এই মেয়েটা সম্পূর্ণ একা। জীবন বাস্তবতা সম্পর্কে কেবল জানতে শুরু করেছে, নিজ হাতে মাত্র সংসারে ভার নিতে শুরু করেছে। এর মধ্যে বেবি নেওয়াটা আসলে কোনোভাবে সম্ভব নয়। ভয় নেই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এটাও একটা সোলো মিশনও হয়ে গেল তোমার জন্য, দেখেছো? কিন্তু আগে প্রস্তুত করো তুমি নিজেকে, মানসিকভাবে স্ট্রং হও। আমার পার্সোনালি তোমার ওপর কোনো প্রেশার নেই। আপনার কি খারাপ লাগছে আমার এই সিদ্ধান্ত মেনে নিতে? সান্নিধ্য আলতো সে শেহরিনের মাথায় চুমু খেয়ে বলে, খারাপ লাগবে কেন? আমার তো আগে হতে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ছিলাম।
আমাদের দুজনের সম্মতি ছিল সময় নিয়ে সবকিছুতে বেবি প্ল্যানিং করার, কিন্তু জীবন সবসময় সেই প্ল্যান মাফিক চলে না। এইটা হয়তো তার উৎকৃষ্ট প্রমাণ। হাজারো নিশ্চয়তার মাঝে অনেক সময় ভুল অনিশ্চয়তা ঢুকে যায়, হাজারো ও সতর্কতার মাঝেও ভুল ত্রুটি হয়ে যায়। সৃষ্টিকর্তা মানুষকে নানাভাবে বাস্তবতার সম্মুখে এনে দাঁড় করায়। কেউ হয়তো ঘটে যাওয়া সেই ভুল সাড়া দেয়, আর কেউ হয়তো পিছিয়ে আসে সেখান হতে। আমরাও না হয় একটু পিছিয়ে আসলাম।